আর এই মুহূর্তে নজর রাখবো ডিজে মামলায় হাইকোর্টে ধাক্কা অভিষেকের। হ্যাঁ, ডিজে মামলায় হাইকোর্টে ধাক্কা। মামলা ফেরালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিম্ন আদালতের নির্দেশে হাইকোর্ট হস্তক্ষেপ করলো না। এই মুহূর্তে দুই প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে, রয়েছে অনুপ আমার সঙ্গে। অনুপ, সঙ্গে থাকো। অর্ণবের কাছে জানতে চাইবো, অর্ণব, নিম্ন আদালতের নির্দেশে হাইকোর্ট হস্তক্ষেপ করলো না, কি পর্যবেক্ষণ? দেখো, 30শে জুন 2026 এই সন্ধ্যে 6টা 15-20 পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বস্তিতেই রইলেন এবং দিনভর অনেক কাঠখড় খরচ করে তার আইনজীবীরা কোনো রকম স্বস্তি জোগাড় করতে পারলেন না। বলা যায় দিনের শেষে নাকের বদলে নরুন নিয়ে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে। কারণ যে বেঞ্চে, ক্রিমিনাল বেঞ্চে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দিনের শুরু থেকে কার্যত মরিয়া চেষ্টা করে এই মামলা শুনানি করতে সমর্থ হলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং নির্দেশ দিয়েছেন, পর্যবেক্ষণ রেখেছেন। গুরুত্বপূর্ণ মন্তব্য বলেছেন, তদন্তকারী অফিসার বা কোনো তদন্তকারী সংস্থা, সেটা সিআইডি হতে পারে বা পুলিশ হতে পারে, তারা তদন্তের স্বার্থে কোনটা প্রয়োজন মনে করবে, কোনটা প্রয়োজন মনে করবে না, এটা আদালত ঠিক করে দিতে পারে না। একই সঙ্গে কণ্ঠস্বরের নমুনা এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা তাদের তদন্তের প্রয়োজনে সিআইডির নেওয়ার প্রয়োজন রয়েছে নাকি প্রয়োজন নেই, সেটাও আদালত ঠিক করে দিতে পারে না। বলছেন কে? অভিষেক আইনজীবীর উদ্দেশ্যে খোদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, যিনি অসম্ভব দুঁদে ক্রিমিনাল আইনজীবী হিসেবে পরিচিত ছিল এই বিচারপতি হওয়ার আগে। তার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বললেন, একটাই তো এফআইআর যেটা বিধাননগর পুলিশে হয়েছিল, সেই একটা এফআইআর ওপর রিট কোর্ট অর্থাৎ কনস্টিটিউশনাল যে কোর্ট রয়েছে আমাদের, বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি মামলার বিচার করেছেন, বিবেচনা করেছেন, তাকে রক্ষা কবচ দিয়েছেন। 31শে জুলাই পর্যন্ত তার রক্ষা কবচ রয়েছে এবং আরও কিছু নির্দেশ জারি করেছে। এই অবস্থায় ওই একটা এফআইআরের ওপরই আর একটা হাইকোর্টের বেঞ্চ, কোঅর্ডিনেট একটা বেঞ্চ নতুন করে নির্দেশ দেবে, এটা হয় না। তাই তিনি একটা এফআইআর ওপর যদি মামলা হয়, ওই একই বেঞ্চে হওয়া উচিত বলে তিনি পর্যবেক্ষণ রেখেছেন এবং মামলাটি তিনি প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন এই মামলা কবে, কিভাবে, কোথায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আদৌ হবে কিনা, সেটা পুরো ডিসাইড করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর। এই অবস্থায় দিনের শেষে নিম্ন আদালতে যে নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর সেটাকে স্যাম্পল হিসেবে কালেক্ট করা, সেই জায়গায় কিন্তু হাইকোর্ট আজ কোনো রকম হস্তক্ষেপ করলো না। সেই নির্দেশটা টিল নাও সেটা কিন্তু বহাল রয়েছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর তার দেওয়া, নমুনা হিসেবে দেওয়া তদন্তের স্বার্থে, সেটা তদন্তের কোঅপারেশন হিসেবেই দেখা হবে। সেই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনটি তার জন্য অবশ্যই কিছুটা হলো বিপাক বাড়লো। এই কারণ নন কমপ্লায়েন্স হিসেবে, অর্থাৎ তদন্তকারীদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে, এটা ওই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দেখাতে এবার সিআইডি সচেষ্ট হবে। সেক্ষেত্রে আগামী দিনে তিনি যে কারণগুলির জন্য রক্ষা কবচ পেয়েছেন, সেক্ষেত্রে আরও তার বিপাক বাড়তে পারে বলেই আইনজীবীদের একটা বড় অংশের মত। বেশ, কোর্ট কোনো রকম স্টে দেয়নি, তো হাইকোর্ট যখন কোনো স্টে দেয়নি তার মানেটা হচ্ছে যে আমাদের মামলা আজকে হবে। এবার আজকে কোর্ট প্রসিডিংস আছে, তো কোর্ট প্রসিডিংসে আমার তরফ থেকে, যেহেতু আমি ডিফেক্ট কমপ্লেনেন্ট, তো আমার অ্যাডভোকেটরা আজকে এখানে অ্যাপিয়ার করবেন। এবার অভিষেক ব্যানার্জি আসবেন কি আসবেন না সেটা তার ম্যাটার, তো তিনি যদি আসেন তো হবে, না হলে সেটা কোর্ট বুঝবে। অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ, ডিজে মন্তব্যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরো বিপাকে পড়লেন। আজ তো তার কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ ছিল, তিনি কি পৌঁছেছেন? যদি না পৌঁছে থাকেন, সেক্ষেত্রে সিআইডির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, ডিজে বাজানো মন্তব্যে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা বলা হয় তার কারণ আজকে বলা হয়েছিল বিধাননগর যে এসিজেএম আদালত, সেই আদালতে তাকে এসে গলার যে নমুনা অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয় এবং দেখা গেল সিআইডির অফিসিয়ালস থেকে শুরু করে যারা ফরেন্সিক আধিকারিক তারা এসে পৌঁছলো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছলো। তার কারণ যেহেতু তার হাইকোর্টে মামলা ছিল, সেই কারণে তিনি আসেননি, এমনটা বলা হচ্ছে। অন্যত্র দেখা যাচ্ছে যে আবার বলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় 8ই জুলাই, যেটা এখনো জানতে পারা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে বাজানো মন্তব্য, যে 4 তারিখে বেলা
বেলার পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে। এই যে মন্তব্য, সেই মন্তব্য কোথাও গিয়ে মনে করা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য, প্ররোচনা দেওয়ার মন্তব্য, এবং এই মন্তব্যের কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে আজকে আসতে বলা হয়েছিল, তার নমুনা কণ্ঠস্বর পরীক্ষা করা হবে সেই কারণে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করো তিনি হাজির হলেন না, সেই কারণে 8ই জুলাই বলা হচ্ছে সকালবেলা তিনি হাজিরা তাকে দিতে হবে বিধাননগর এসিজেএম আদালত, এবং সেখানে তার ডিজে বাজানোর যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার গলার যে কণ্ঠস্বর নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই বিধাননগর জিআরওর পক্ষ থেকে সিআইডিকে গোটা বিষয়টি জানানো হয়েছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাজিরা দেননি, আদালতে আসেননি, যেহেতু হাইকোর্টে মামলা ছিল সেই পরিপ্রেক্ষিতে, এবং সেই কারণে বলা হচ্ছে জিআরওর পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত যে ঘটনা, অর্থাৎ 8ই জুলাই সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে বাজানোর মন্তব্যের যে করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে, সেই কারণে যাতে সকালবেলা তাদেরকে উপস্থিত থাকতে বলা হয় এমনটা বলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জানতে পারা যাচ্ছে যে বিধাননগর জিআরওর পক্ষ থেকে সিআইডিকে মেইল করা হবে, কিন্তু এখনো পর্যন্ত খবর 8ই জুলাই আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বিধাননগর এসিজেএম আদালত সেখানে হাজির হতে হবে। তার কারণ তার এই যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে গলার যে কণ্ঠস্বর সেই নমুনা সংগ্রহ করা হবে। আজকে দেখা গেল যে দুপুরের পরবর্তী ক্ষেত্রে সিআইডি অফিসিয়াল থেকে শুরু করে ফরেনসিক আধিকারিক এটা সম্পূর্ণ অভিষেক এবং আদালতের বিষয়, তার মাঝখানে আমি কোনো মন্তব্য করব না। আমাকে একবার একটি কেসে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয়, কি হয়, আমি তো গিয়ে দিয়ে এসেছিলাম। আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কিরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যার যার আইনে যা যা প্রভিশন আছে, কোনো ব্যক্তি যদি সেই আইনের স্টেপগুলো নিয়ে থাকেন তার নেওয়ার অধিকার আছে। সেইটা আবার অভিষেক বলে নিতে পারবে না, সেটারও তো কোনো অর্থ হয় না।